প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আমি আগে একটি ভিডিও করেছি, সেখানে বলেছিলাম যে আমাদের পরবর্তী 3টি ভিডিও হবে একটি বিশেষ সাবজেক্ট ভিত্তিক। সেটা হলো মেটিকুলাস ডিজাইন পর্ব 1, পর্ব 2, পর্ব 3। পর্ব 1 আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা ছিল এই প্লেনের প্রথম ভিডিও, যেটি ভূমিকা, এবং সেই ভূমিকায় 47 থেকে 5 আগস্ট পর্যন্ত একটি সংক্ষিপ্ত বর্ণনা, যাতে আঁচ করা যায় আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রাপ্তি, হারানো, উল্লাস, বেদনা, সবকিছু। প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশের আজকের দিন 16 জুলাই 2025 পর্যন্ত বাংলাদেশের ইতিহাস অবলোকন করেছেন, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে। পূর্ববর্তী সরকারের প্রধান শেখ হাসিনার দেশ থেকে বিদায়ের পর থেকে মেটিকুলাস ডিজাইন, আমরা কম বেশি তো সকলে ইংরেজি বুঝি, কিন্তু এই মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস ইংলিশ শব্দটি কতটুকু প্রচলিত, খুব হাই লেভেল যারা ইংরেজিতে কথা বলেন তারা হয়তো মেটিকুলাস ডিজাইন শব্দটি ইউজ করেন, কিন্তু শব্দটি এত প্রচলিত নয়। এটা আমাদের হয়তো অনেকের কাছেই এই শব্দটি নতুন শব্দ হতে পারে। আর এই শব্দটি 5 আগস্টের পরে আমাদের দেশে সাধারণ মানুষ পর্যন্ত বলতে পারে মেটিকুলাস ডিজাইন শব্দটির অর্থ কি। তো আপনাদেরকে বলি, মেটিকুলাস ডিজাইন, আপনি যদি অভিধান ডিকশনারি খুঁজেন আপনি দেখবেন মেটিকুলাস ডিজাইনের বাংলা অর্থ দাঁড়ায় অতিরিক্ত যত্নবান বা নির্ভুল। ডিজাইন প্রচলিত শব্দ, ডিজাইন মানে ছবি আঁকা, নকশা আঁকা, বা ডিজাইন আরেকটি বিষয় আছে যেটা ফন্দি। তো মেট্রিকুলাস ডিজাইন হলো নির্ভুল ফন্দি, একটি বিশাল পরিকল্পনা। সেই পরিকল্পনা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। এটা ভালো অর্থেও হতে পারে, সেটা আবাকে খারাপ অর্থেও হতে পারে। খারাপ বলতে বলছি এটা নেগেটিভ সেন্সেও হতে পারে। এই শব্দটা আমরা কোথায় পেলাম? আপনারা জানেন, গত সেপ্টেম্বরে আমাদের এই আন্তর্জাতিক মুখ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নোবেল জয়ী। তিনি তো হলেন আমাদের সবেদন নীলমণি, আমাদের একমাত্র নোবেল বিজয়ী। স্বাভাবিকভাবেই আমরা গর্ব করতে পারি, আমরা গর্ব করি। আর সেই গর্বের কারণেই তিনি আজ আমাদের দেশে সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী না হলেও তিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার প্রধান। তিনি গত সেপ্টেম্বরে, আপনারা জানেন সেপ্টেম্বরে জাতিসংঘে যে মিলন মেলা হয়, সমস্ত পৃথিবীর সব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আসেন, সাধারণ অধিবেশন বসে, সেখানে সকলেই বক্তব্য রাখে। আমাদের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 17 বছরে প্রায় প্রতি বছরেই নিউ ইয়র্কে এসেছে, জাতিসংঘে বক্তব্য রেখেছেন। 1973 সালে বঙ্গবন্ধু, জাতিসংঘ আমাদেরকে স্বীকৃতি দেওয়ার পর বঙ্গবন্ধু এসে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদে। যাই হোক, এবার যখন ডক্টর ইউনূস আসলেন, তিনি জাতিসংঘে যথারীতি ভাষণ দিলেন, কিন্তু একটি সাইড মিটিংটা এরকম হলো যে ক্লিনটন ফাউন্ডেশন, যে ক্লিনটন ফাউন্ডেশন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি প্রতিষ্ঠান, ক্লিনটন দম্পতির প্রতিষ্ঠানও বলা যেতে পারে। সেটি ফাউন্ডেশন অর্থ নিজে আপনারা জানেন যে সেটি একটি নন প্রফিট অর্গানাইজেশন, মানুষকে হেল্প করা, মানুষ অর্থায়ন করে, সেই অর্থ মানুষের নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অভাব অনটনে জর্জরিত পৃথিবীর যে প্রান্তেই মানুষ থাকুক সেখানে ব্যয় করা হয়। এবং ক্লিনটন ফাউন্ডেশন অ্যাকচুয়ালি তাই করে। সেই ক্লিনটন ফাউন্ডেশন জাতিসংঘে একটি সেমিনার করেছিল, পাবলিসিটি প্রয়োজন পড়বে,
আর জাতিসংঘের আমেরিকার দাপট অনেক। আর বিল ক্লিন্টন আমেরিকার সফল প্রেসিডেন্টের একজন, খুব বেশি দূরের কথা নয়, সফলভাবে 2 দফায় 8 বছর তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি ছিলেন সত্যি আমেরিকার চেহারা বদলে দেওয়ার মতো কৃতিত্বের অধিকারী একজন রাষ্ট্রনায়ক। তো এই জাতিসংঘের অধিবেশনে 24 সালে, গত বছর, ক্লিন্টন ফাউন্ডেশনের যে সেমিনার হচ্ছিল, সেখানে ক্লিন্টন নিজে উপস্থিত ছিলেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সেমিনারে উপস্থিত ছিলেন, এবং তিনি যেহেতু প্রায় ছাত্র আন্দোলনের পরেই ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, এবং সেপ্টেম্বরে কয়েক মাস পরে তিনি আসলেন, তিনি সেই ক্লিন্টন ফাউন্ডেশনের তিনি বক্তব্য রাখলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বাংলাদেশের যে আন্দোলন, ছাত্র আন্দোলন হলো, যে আন্দোলনে শেখ হাসিনা আওয়ামী লীগের পতন হলো, সেই আন্দোলনকে তিনি মেটিকুলাস ডিজাইনের আন্দোলন বলে নিজেই স্বীকার করলেন, নিজেই বক্তব্য রাখলেন। এবং তিনি সেই সাথে আবার মাস্টার মাইন্ড, আমরা এতদিন মাস্টার মাইন্ড বলতে সাধারণত অনেক সময় দেখেছি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জঙ্গি গ্রুপ, বিভিন্ন গ্রুপের যে প্রধান, যে চিফ, বা বিশাল একটি কাজ, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেই কাজের যে কর্তা ব্যক্তি, যার প্ল্যানে হয়। যেমন আমরা 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 বলি যে আমাদের স্বাধীনতার মাস্টার মাইন্ড ছিল আহ, ছাত্রনেতাদের মাঝে একজন, তৎকালীন সময়ে সিরাজুল আলম খানকে বলা হয়, যিনি স্বাধীনতার ইস্তেহার লিখেছেন, বা তিনি স্বাধীনতার অনেক কিছুই করেছেন, যে কারণে তাকেও এক ধরনের মাস্টার মাইন্ড বলা হয়। কিন্তু ডক্টর ইউনূস 24 সালের জাতিসংঘে এসে বললেন যে আমাদের ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন মাহফুজুর রহমান, ছাত্রনেতা। ওনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কথা বলতে চাই না, যে কোনো রাজনৈতিক মতাদর্শের হইতেই পারে। তিনি যতই বিপ্লব, যতই বলা হোক প্রগতিশীল, যা কিছু, তিনি ইসলামিক ঘরানার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এবং তার যে সঙ্গী সাথীরা ছিল তারা সেই জামাত বা সেই একই অবস্থা, ইসলামিক দলগুলির সাথে সম্পৃক্ত। তারা, তিনি হলেন মাস্টার মাইন্ড। এর আগে একটু বলি, সেটা হলো 8 তারিখে প্যারিস থেকে ঢাকা এসে দায়িত্বে নেয়ার পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, বা আমরা, বাংলাদেশের জনগণ নিয়োগ দেয়নি। যারা ছাত্র সমাজ, কতিপয় ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে, তারা তাকে নিয়োগ দিয়েছে। সেটা বহুল আলোচিত কথা, প্রসঙ্গে সবাই বলে, টক শোতেও শুনবেন সবসময় একই কথা। তো এই মেটিকুলাস ডিজাইন নিয়ে যে কিভাবে আন্দোলন সংগঠিত হলো, সেই নিয়েই আমাদের বিশ্লেষণধর্মী আলোচনা। মেটিকুলাস ডিজাইন কিভাবে 24 জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হলো, এবং এর ডিজাইন কবে হলো, কোত্থেকে হলো, এর যুগানদাতাকে, অর্থের যুগানদাতাকে, বুদ্ধির যুগানদাতা না ধরা হলো মাস্টার মাইন্ড মাহফুজকেই ধরা হলো, কিন্তু আসল ডিজাইনার এই মেটিকুলাস ডিজাইন কার হাতে, কার ব্রেন, কার মগজ থেকে বেরিয়েছে, এসব নিয়েই আমাদের আলোচনা। এবং এই আলোচনাটি বলছি পর্যায়ক্রমে 3টি এপিসোড হবে। গতকালকে একটি হয়েছে, আজকে এটা 2 নম্বর, আগামীকাল আরেকটা হবে, সেটা 3 নম্বর। আশা করি আপনারা বক্তব্য থেকে সাম্যক ধারণা পাবেন। আমার নিজের কথা বলছি একটু, আমার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতায় রাজনীতি নিয়ে যতটুকু গবেষণা বা যতটুকু পড়াশোনা বা যতটুকু জানা, যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বাংলাদেশ থেকে এসেছি, নিউ ইয়র্ক থেকে বাংলা পত্রিকা বের করি। আমার পত্রিকার নাম সাপ্তাহিক জন্মভূমি, একটি পত্রিকা প্রায় 25 বছর, 25 বছরের উপরে, অ্যাকচুয়ালি 26 বছর চলছে, 26 বছর যাবত পত্রিকা এডিটিং করছি। সেই অভিজ্ঞতার আলোকে দেশি এবং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আমাদের 24-এ অনুষ্ঠিত জুলাই আগস্ট বিপ্লবে, যেটাকে নাকি তারা বলে জুলাই 36, কারণ জুলাই থেকে আগস্ট 36 ডেজ, 36 দিনের যে পরিকল্পনা, যে ডিজাইন, সেই ডিজাইন কিভাবে হলো, ডিজাইন, নির্ভুল ডিজাইন, ডক্টর ইউনূস বলেছেন একেবারে মেটিকুলাস ডিজাইন মিন্স অতিরিক্ত যত্নবান হয়ে
ডিজাইনটি করা হয়েছে। অন্য অর্থে নির্ভুল ভাবে ডিজাইন মানে নকশা, যে নকশা করে যে একদম শিল্পীর তুলিতে এঁকে 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 এই ডিজাইনকে সাজানো হয়েছে। একদিনে হয়নি, দীর্ঘদিনের পরিকল্পনা। দীর্ঘদিনের পরিকল্পনা বলতে 3 মাস, 6 মাস, 2 বছর নয়, 3 থেকে 4 বছর আগ থেকেই এই মেটিকুলাস ডিজাইনের কার্যক্রম চলছে। এই চক্রান্ত চলছিল দেশে এবং বিদেশে। মূল ষড়যন্ত্রের ক্যাপিটাল ছিল বিদেশে, আর দেশে ডালাপালা ডালপালা বিস্তার করা হয়েছে। আর যারা এই ডিজাইনের নায়ক, সেই ডিজাইনের নায়করা দেশে আসা যাওয়া করেছে। ডিজাইনকে কিভাবে কার্যকর করা যায় সেটার জন্য যে সমস্ত আন্তর্জাতিক সাপোর্ট, রসদ, অর্থ এবং বুদ্ধিমত্তা প্রয়োজন, সব কিছু আগে অর্গানাইজ করা হয়। তারপর কোমর বেঁধে, গলায় গামছা পেঁচিয়ে, বলি না আমরা, গলায় গামছা লেগে কাজে লেগে পড়ে। তাই এই মেটিকুলাস ডিজাইনের কাজটি সম্পন্ন করতে আমাদের ডিজাইনাররা একেবারে গলায় গামছা বেঁধে নেমে পড়লেন মাঠে, এবং তারা জয়ী হলো। জয় পরাজয় তো থাকবে, যুদ্ধ, যুদ্ধে একদল হারবে একদল জিতবে। শেখ হাসিনা হেরেছে, ইউনূস জিতেছে, সুজা হিসাব। হাঙ্কি মাঙ্কি, মাঝপথে অন্য কিছু বিভ্রান্তিকর তত্ত্ব, প্রতারণা কোনো প্রয়োজন নেই। সুজা হিসাব, যুদ্ধ হয়েছে, যুদ্ধে ইউনূস জিতেছে, হাসিনা হেরেছে। ইউনূসের আগমন, যে ইউনূস আমাদের দেশে কখনো খুব বেশি দিন থাকেনি, বা পাশ্চাত্য দুনিয়ায় ওনার পদচারণা, জীবনের লাইফস্টাইল যেটাকে বলে, সেই লাইফস্টাইল তিনি পশ্চিমা লাইফস্টাইলই সবসময় মেনটেন করেছেন। আমি ব্যক্তিগত ব্যাপারে যেতে চাই না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারে অনেকেই অনেক কিছু করতে পারে, ব্যক্তিগত ব্যাপার নিয়েও বহুত কথাবার্তা বাংলাদেশে হয়। তিনি কটা বিয়ে করেছেন, তিনি কবে আবার ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছিলেন, কেউ আবার খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আবার এখন এখন দেখি টুপিও পরেন উনি। আমি ওনাকে এর আগে আমি ওনাকে চিনি বহু বছর। আপনাদেরকে বলি, 2006-এ আমরা নিউ ইয়র্কে, উনি নোবেল প্রাইজ উইন করার পর নিউ ইয়র্কে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই সম্বর্ধনায় আমি ছিলাম। সেই সম্বর্ধনায় আমি নিজের হাতে ফটো তুলেছি, ওনার সঙ্গে হাত মিলিয়েছি, কথা বলেছি। এরপরেও একাধিকবার ওনার সঙ্গে কথা দেখা হয়েছে। আমি বলবো না যে আমার সঙ্গে খুব একটা সম্পর্ক ওনার ছিল, তাও বলবো না। চিনতাম, ভালো করে চিনতাম। এবং কৌতূহল তো মানুষেরই থাকে। উনি আমাদের এত বড় একটা অর্জন, নোবেল প্রাইজ নিয়ে আসলেন, সেই বাঙালি মুসলমান মানুষটি আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব। তো তার সম্পর্কে জানার কৌতূহল সকলেরই আছে। আমাদের দেশের পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, বিস্তর লেখালেখি, বিস্তর স্টোরি হয়েছে, আপনারা জানেন। যার দরুন আমার তো মনে হয়, ইনক্লুডিং শেখ হাসিনা, তিনি যখন নোবেল প্রাইজ পেলেন, বাংলাদেশে এমন একজন লোকও খুঁজে পাওয়া যাবে না যে ও খুশি হয়েছে। দু একজন সমপর্যায়ের পণ্ডিতদের যা হয়, উনি পেয়েছেন আমি পেলাম না, সেই জেলাস থাকতেই পারে, সেই জেলাস থাকতে পারে, না পাওয়ার বেদনা থাকতে পারে। আমাদের এই বুদ্ধিজীবী পণ্ডিতদের মাঝে এটা হয়। উনি এক পুরস্কার পেলেন, আর একজন পেল না, যে পেল না সে ইসে বেঁকে বসলো। আমাদের যখন দেশে ক্ষমতা আপনারা জানেন, যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তার আওয়ামী ঘরানার ধান্দাবাজ বুদ্ধিজীবীরা, লেখক সাহিত্যিকরা পুরস্কার পায়।
বিএনপি যখন ক্ষমতায় আসে, বিএনপি পুরস্কার, বিএনপির বুদ্ধিজীবী যারা, তারা পায়। এটা খুবই ন্যাচারাল, এটা পৃথিবীর সব দেশে এরকম হয়, এখানেও হয়। যেমন আমাদের এই যে একটা উদাহরণ আপনাদেরকে দিই, এই যে আমাদের সলিমুল্লাহ খান, সে কিন্তু না বিএনপি না আওয়ামী লীগ কোনো আমলেই পুরস্কার পায়নি। এবার ক্ষমতায় আসার পর পরে উনি বাংলা একাডেমি পুরস্কার পেলেন। একেবারে উনি মনে করলেন যে উনি সব পেয়ে গেছেন। এমনও আমি সলিমুল্লাহ খানের একটা কথা শুনলাম, আমার অবাক লাগে। সে বলতেছে প্রথম আলো আমার কোনো ইন্টারভিউ করে নাই 8 বছর যাবত, 9 বছর, হোয়াট এভার। আচ্ছা ভাই, আমার যদি কেউ ইন্টারভিউ না করে, আমার লেখা যদি কেউ না ছাপায়, এটা আমার কি কত দুঃখ অনুতাপ নিয়ে আমাকে কেন বলতে হবে? এবং এই হলো আমাদের বুদ্ধিজীবীদের নমুনা। উনি বক্তৃতা দেয়, দেশের কথা কম, ওনার এক্সাম্পল হলো সব বাইরে থেকে আসা, এরিস্টটল, প্লেটো, ওই সমস্ত, শেক্সপিয়ার, যাতে করে অনেকেই বুঝতে পারে না যে কথাগুলি বাংলাদেশের মানুষকে অতি সহজ ভাষায় বোঝানো যায়। এরা অনেক ঘুরিয়ে পেঁচে অনেক বিদেশি লেখক, সাহিত্যিকদের কথা নিয়ে আলোচনা করে। ওরা কি বোঝাতে চায় জানেন? ওরা মনে করে না বাংলাদেশের জনগণ বুদ্ধ, কিছু বোঝে না, আর ওরা পণ্ডিত, ওদের পাণ্ডিত্য জাহির করতে চায়। ওটাই ওদের সবচেয়ে বড় সমস্যা। আর ওরা একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার বিএনপি, আবার আওয়ামী লীগ। জামাতপন্থী বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে। এখন ইউনূস যখন ক্ষমতা আসলে, যে শফিকুল আলম, প্রেস মিনিস্টার, কখনো নাম শুনছেন আগে? কজনে তাকে চিনে? সে হয়ে গেছে এখন মোর দেন জার্নালিস্ট, রাজনীতিবিদ। তো ফরহাদ মাজার, সাহেব, বিভিন্ন এনজিওর কর্মকর্তারা, তারাই তো ইউনূস সাহেবের পাশে। সলিমুল্লাহ খান সাহেবের মতন পণ্ডিতরা, তারাই তো পাশে। ইদানিং অবশ্য সলিমুল্লাহ খান সাহেব একটু কম দেখছি, আমি জানি না। বা আমি তো ভেবেছিলাম যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পরে সে আরো বেশি উজ্জীবিত হবে, নাকি উপদেষ্টা করে নাই বলে হইতে পারে একটু নীরব মনে হলো। চেয়েছিল হয়তো উপদেষ্টা হবে, সেখানে উপদেষ্টা হয়নি। সে হয়তো মনে করে যে সেই উপদেষ্টা পদটি সে ডিজার্ভ করে। এরকম অনেক ইউটিউবাররাও আছে দেশের বাইরে, তারা নাকি উপদেষ্টা হবে, উপদেষ্টার যোগ্য, তাদেরও কেউ উপদেষ্টা করা হয় নাই। তাদের বিরুদ্ধে মামলা আছে দেশে, মামলা মোকদ্দমা। যারা প্রতারণা করে দেশ থেকে বেরিয়ে আসছে, তাদের মামলাগুলি তোলা হয়নি। তাদের অনেক আক্ষেপ, তারা উপদেষ্টা হতে চায়, তারা, তাদের উপর থেকে মামলাগুলি তুলে নিতে হবে, কারণ তাদের সরকার ক্ষমতায় আসছে। কোন সরকার? ডক্টর ইউনূস সরকার। কিভাবে ইউনূস সরকার কিভাবে সরকারে আসলো? সবাই জানেন। জানেন না আপনারা? সব জানেন। বাংলাদেশের মানুষ সব জানে, আমি যেমন জানি আপনিও জানেন। আমি যদি 14,000 মাইল দূরে থেকে সব জানি, সব নিয়ে চর্চা করতে পারি, সব নিয়ে বিশ্লেষণ করতে পারি, সব নিয়ে গবেষণা করতে পারি, তা আপনারা দেশে ইউনুসের পাশে বসে আপনারা বুঝতে পারবেন না কেন? কঠিন কাজ না তাকে বোঝা। যাই হোক, প্রিয় দর্শক, বলছেন যে ডিজাইন, মেটিকুলাস ডিজাইন দিয়ে আন্দোলন। তো এই আন্দোলন কিভাবে হলো, আমি ভাষা ভাষা আপনাদেরকে বলবো। সেটা একেবারে আপনাদের যতটুক বোঝার, আমি আশা করি ততটুক বুঝবো না। আমি হাইড এন্ড সিক গেম পছন্দ করি না, লুকোচুরি করব, বাস্তবতা এড়িয়ে যাব, নিজের স্বার্থের জন্য যা কিছু তা করবো, যে যা না সেটা বলবো, বা অহেতুক কারো চরিত্র হনন করব, সেটা আমি আমার পত্রিকার 25 বছরের ইতিহাসে আমি তা কখনো করিনি। আমার ব্যক্তি, ইভেন আমার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে বা আমার সঙ্গে কেউ কটূক্তি করে, আমি কোনোদিন কখনো রেসপন্স করি না। আমি মনে করি প্রত্যেকটি মানুষের তার কথা বলার অধিকার আছে, সে তার মতো করে কথা বলার অধিকার রাখে। এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য, এটি আমাদের স্বাধীনতার ফসল, যে আমরা একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো। আমি যেমন খুশি তেমন চলবো, আমি যা খুশি খাবো, আমাকে কেউ বলবে না
যে আমাকে কি খেতে হবে। আমাকে কেউ বলবে না আমি কি পোশাক পরবো। আমাকে কেউ বলবে না আমি কোন ধর্ম পালন করব, কোন ধর্ম পালন করব না। আমাকে কেউ বলবে না যে আমি বিয়ে করব কি করব না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বা আমি বিয়ে করেছি, কেন করেছি, সেটার জন্য জবাবদিহিতা করতে হবে না। সেটাই বাক স্বাধীনতা। এবং সেই বাক স্বাধীনতাই গণতন্ত্রের পূর্ব শর্ত। এই বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলেই 24-এর আন্দোলন। এবং এই বাক স্বাধীনতা এবং ভোটাধিকার হত্যা করা হয়েছে বলেই এত উন্নয়নের পর শেখ হাসিনাকেও দেশ ছাড়তে হয়েছিল। যিনি স্বপ্ন দেখেছিলেন 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে, স্বপ্ন এভাবে হয় না। গণতন্ত্রের স্বপ্ন দেখা ভালো, রাজনৈতিক দল মাত্রই ক্ষমতায় যেতে চায়। এক দল ক্ষমতায় যেতে চায়, আমাদের দেশের সংস্কৃতিটা কি, আরেক দল ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়। এই দৃশ্যই তো আমরা এতদিন দেখেছি। তারপর বিপ্লব। এখন যে যে প্রসঙ্গটি বলতে চাচ্ছি, যে মেটিকুলাস ডিজাইনে যে আমাদের দেশে যে বিপ্লব হলো, সেই বিপ্লব ঠিক সূচনাটা একটু বলি আপনাদেরকে। ছাত্ররা বিপ্লব করলো। যে সমস্ত ছাত্র সমাজ বিপ্লবে অংশ নিল, তারা কিন্তু শাহবাগ আন্দোলনের নায়ক, শাহবাগ আন্দোলনে ছিল, কর্মী হোক নেতা হোক, সেইভাবে তাদের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদের পরিচয় ছিল। কেউ ইসলামিক, কেউ ছাত্র ইউনিয়ন, কেউ ছাত্র দল, কেউ অন্যান্য দল, এরকম ভাবে। কিন্তু এই আন্দোলনকে এক আওয়ামী লীগ ছাড়া কিন্তু সকল আপামর জনসাধারণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকল সমর্থন করেছিল। কারণ শেখ হাসিনার 17 বছরের যে একদিকে উন্নয়ন আরেকদিকে দমন, একদিকে তোষামোদ, অন্যদিকে লুণ্ঠন, এই পরিবেশ থেকে মানুষ মুক্তি চেয়েছিল। এই পরিবেশ থেকে মানুষের মুক্তি চেয়েছিল, এই জন্যই আন্দোলনটি অত্যন্ত সহজ হয়েছিল। আর যারা এই মেটিকুলাস ডিজাইনের নায়ক, তারা সেই জিনিসটি বুঝতে পেরেছিল। 14 বছরের বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলন হয়তো এন্টি শেখ হাসিনা একটি পরিবেশ তৈরি হয়েছে সারা দেশে, কিন্তু বিএনপি আন্দোলনকে কখনোই বিজয়ের দ্বার প্রান্তে নিতে পারেনি, বা বিজয়ের দরজা থেকেও ফিরে এসেছে এমনও বলা যেতে পারে। এই বিএনপির ফসল এই আন্দোলনে কিন্তু এন্টি হাসিনা, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে বলেন, চুরি ডাকাতির বিরুদ্ধে বলেন, তারা এটাকেই পুঁজি করে দেশে হাসিনা বিরোধী একটি সেন্টিমেন্টকে গড়ে তুলেছে। যে সেন্টিমেন্ট একেবারে আমরা বলি না অনেক সময় যে অবাল বৃদ্ধ বনিতা, ঠিক তেমনি সর্বস্তরের মানুষ, সব রাজনৈতিক দল সকলেই এতে সমর্থন করেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, বলতে চাই সেটা। আন্দোলন হয়েছে বাংলাদেশে, আমরা নিউ ইয়র্কেও কিন্তু সেই আন্দোলন করেছি। নিউ ইয়র্কের এই জ্যাকসন হাইট, যেটা বাংলাদেশের রাজধানী বলে খ্যাত জ্যাকসন হাইটস, এখানেও কিন্তু আন্দোলন হয়েছে। জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায় শত শত হাজার হাজার লোক বাংলাদেশের ছাত্র সমাজের সেই আন্দোলনকে সমর্থন দিয়েছে। আমি নিজে সমর্থন দিয়েছি, সেই মঞ্চে আমি নিজে বক্তব্য দিয়েছি, আমরা সমর্থন করেছি। যেমনটি বাংলাদেশের সমস্ত দল করেছে, কমিউনিস্ট পার্টি করেছে, জাসদ করেছে, যত দল আছে, এক জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া ছাত্রদের এই আন্দোলনকে সকলেই সমর্থন করেছে। আচ্ছা, মেটিকুলাস ডিজাইনটা কি, কিভাবে এই আন্দোলন সংগঠিত হলো? আন্দোলন শুরু হলো কি নিয়ে? আগেই বলছি, শাহবাগ থেকে গড়ে ওঠা তরুণ প্রজন্মের টগবগে যুবক, যারা বেশিরভাগই ছাত্র, তার মাঝে কিছু অছাত্র ছিল না তাও নয়, তারা জ্বলে উঠলো। অভ্যুত্থান তো হয়, আমাদের দেশ তো ছাত্ররাই অভ্যুত্থান করেছে। এরশাদকে পতন কে করিয়েছে? এরশাদ পতনের পর
আপনারা দেখেছেন, ছাত্ররা ছাত্রদের মতন ঘরে ফিরেছে, স্কুলের আঙ্গিনায় গিয়েছে। 69-এর গণঅভ্যুত্থান হয়েছে সেই একই 66-র 6 দফা, 11 দফা, সব আন্দোলনের মাঝে ছাত্রদের একটা ভূমিকা ছিল, অগ্রণী ভূমিকা। আর সেই প্রতিটি আন্দোলনের সূতিকাগার ছিল আমাদের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের দুর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকেই স্বাধীনতার যে স্ফুলিঙ্গ দিক দিকে ছড়িয়ে পড়ে। ওই যে বললেন না, কবি সুকান্ত বলছিলেন, লাল আগুন ছড়িয়ে পড়ছে দিগন্ত থেকে দিগন্তে, কি হবে আর কুকুরের মতো বেঁচে থেকে। আমি জানি না আমার পংক্তিটি কারেক্ট হয়েছে কিনা। তো এই লাল আগুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়েছিল। সেই আগুনের যে আমাদের প্রাণ পুরুষ ছিলেন বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধুর সঙ্গে 4 জাতীয় নেতা, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান। তারপর স্বাধীনতা। তো এবার এই মেটিকুলাস ডিজাইনের আন্দোলন খুব মজার বিষয়। টাকা হলে আন্দোলন করা যায়। বঙ্গবন্ধু কিন্তু টাকার বস্তা বস্তা টাকা নিয়ে আন্দোলন করেনি। টাকার প্রয়োজন আছে, কিন্তু বস্তা বস্তা টাকা নিয়ে বঙ্গবন্ধু আন্দোলন করেনি। মানুষ ভালোবেসেছিল। বঙ্গবন্ধু ছিল জাতীয়তাবাদী নেতা, যার বজ্রকণ্ঠ আকাশ বাতাসকে প্রকম্পিত করেছিল। আর যদি একটি গলি চলে, কে বলেছিল? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আর কি বলেছিল? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা সেই স্বাধীনতা পেয়েছিলাম। একটি ফুলকে বাঁচাতে যুদ্ধ করি আমরা উজ্জীবিত হয়েছিলাম পদ্মা, মেঘনা, যমুনার কলতানে। প্রিয় দর্শক, এই মেটিকুলাস আন্দোলনে সেই জাতীয়তাবাদী চেতনার ছবি আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই ছবির নেপথ্যে ছিল অনেক রহস্য। এই ছবির অন্তরালে অনেক কুৎসিত দৃশ্য, অনেক ধান্দাবাজি, অনেক বাটপারি, অনেক ছলচাতুরি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন নিউ ইয়র্ক থেকে প্রচারিত রতন তালুকদার লাইভ। আজকের মেটিকুলাস ডিজাইন পর্বের 2 নম্বর পর্বে আপনাদেরকে বলতে চাচ্ছি ডিজাইনটি কিভাবে হলো। এই আন্দোলনের ডিজাইন বাইরে হলো, এবং এই ডিজাইনের নায়ককে, এই পুরা আন্দোলনের ডিজাইন উনি কখনোই স্বীকার করবেন না, করেননিও না। উনি বলে আমাকে ওরা নিয়ে এসেছে, উনাকে কেউ নিয়ে আসে নাই। উনি পুরা জিনিসটি, পুরা আন্দোলনের ডিজাইন বাইরে করা হয়েছে, এবং উনি মাস্টার মাইন্ড। উনি বলছে মাস্টার মাইন্ড মাহফুজ, মাহফুজ মাস্টার মাইন্ড না। 1 নম্বর মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস নিজে। এর পরবর্তীতে মাহফুজ হইতে পারে, ওই যে আরেকজন আপনার আসিফ নজরুল হইতে পারে, যিনি নাকি বলছিল ভারতের নাকি 26 লক্ষ ভারতীয় শেখ হাসিনার প্রশাসনে কাজ করে। আমরা কিন্তু আজ পর্যন্ত হিসাবটা পাইনি। পাইছি হিসাব? পাইনি। সুজন নের নেতা বদিউল আলম মজুমদার, এবং এইগুলি সবগুলি কিন্তু আমেরিকান সিটিজেন, জানেন তো। সামহাও যেভাবেই হোক, ওরা আমেরিকান সিটিজেন, আমেরিকাতে আসা যাওয়া করে। আর এইখানেই এই ইউনুস চক্র, আরেকজন আছে আলী রিয়াজ, এইভাবে আরেকজন আছে ওই যে যাকে নিয়ে আমাদের সেনাবাহিনীর গাড়ে চাপিয়ে দেওয়া হলো, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ও পিনাকি, বন্ড পিনাকি, তার গুরু পিনাকি, তাকে বানিয়েছে কৃষ্ণ, আর সে নাকি অর্জুন। তার একটা ভিডিও আছে পিনাকি, দেখবেন। পিনাকিকে ডক্টর কলিলুর রহমান কি বলছে? বলছে তুমি তো কৃষ্ণ। তখন পিনাকি কি বলে? যে না, আপনি তো রথের সারথি, আপনি কৃষ্ণ, আমি অর্জুন। এই পিনাকি বেয়াদব ছিল বিএনপির চামচা, বিএনপির পয়সায়
ধান্দাবাজি শুরু করে শেখ হাসিনা গাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, গিয়েছিল ভারতে। ভারত থেকে পালিয়ে ফ্রান্সে যায়। আর এখন সে ভারতে বসে ভারতের 14 গোষ্ঠী উদ্ধার করে। আর ভারত থেকে বেঁচেছিল, 71-এও কিন্তু একই অবস্থা। তার পরিবার শিলিগুড়ি গিয়ে বেঁচেছিল। সে এখন সকলকে জয় বাংলা করে দেয়। আমি শুনছি এমন কথা, শিলিগুড়িতে ন্যাংটা হয়ে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করত, আর জয় বাংলা বলতো। আর এখন সে কি করে? সকলকে জয় বাংলা করে দেয়। ইনকালাব জিন্দাবাদ। উনি ইনকালাব আমদানি করছে পাকিস্তান থেকে আমাদের জন্য। রাজাকারদের স্লোগান ইনকালাব উনি আমাদের জন্য নিয়ে আসছে পাকিস্তান থেকে, কারণ উনি তো পাকিস্তানের বংশধর, যেটা শোনা যায়। মেটিকুলাস ডিজাইন নিয়ে কথা বলছিলাম, তো এটা কিভাবে হলো? ওই যে বাইরে এর নকশা, আর টার্গেট কি করা হলো? টার্গেট করা হলো ইসলামপন্থী ছাত্র দলগুলির। ছাত্র দল বলতে আমি ইসলামপন্থী ছাত্র দলগুলি বলছি, সেটা ছাত্র দল বলতে বিএনপির ছাত্র দল না। ওদেরকে টার্গেট করা হলো, কারণ এই ডিজাইনে যাওয়ার আগে তারা বুঝে ফেলেছিল যে শেখ হাসিনা 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়, আর এই বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা শেখ হাসিনাকে সরানো কঠিন হবে। তো শেখ হাসিনাকে সরাতে হলে প্ল্যান চেঞ্জ করতে হবে, এবং এই বিএনপিকে এই প্ল্যানেই রাখা যাবে না। তা তো বিএনপিকে প্ল্যানে রাখে নাই। এই এই আন্দোলনে বিএনপি হাল চাষ করে জমিন তৈরি করেছিল, ফসল বুনেছিল। আর এই ফসল যখন পাকা হলো, ধান, সেই ধান ওই মেটিকুলাস ডিজাইনার যারা করেছিল তারা এসে তাদের গড়ে তুললো। এটাই বিএনপির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। তো তাদের প্ল্যানটা কি? তাদের প্ল্যানটা হলো, এত পয়সার দরকার। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু ফকির না, দেউলিয়া না, প্রচন্ড বুদ্ধিমান, প্রচুর পয়সার মালিক, বিলিয়নিয়ার। বাংলাদেশের টাকা কত হয় আমি জানি না, হাজার হাজার কোটি টাকার মালিক, স্মার্ট হইতেই পারে। আমি তো মনে করি যে আমাদের মধ্যে সেই ডক্টর ইউনূসের মতো এমন স্মার্ট, এমন বিলিয়নিয়ার আরো 15, 20, 25টা হলে তো আমরা না খায় মরতাম না। এরকম পদ্মা সেতু ডক্টর ইউনূসই করতে পারে। পদ্মা সেতু নিয়ে তো ওনাকে অনেক ব্লেম দেওয়া হয়েছে, কিন্তু পদ্মা সেতু ইউনূসের যা পয়সা, ইউনূসের ঝুলিতে, ইউনূসের ভান্ডারে, ইউনূসের সিন্ধুকে যে পরিমাণ পয়সা, বাংলাদেশে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির এত টাকা নেই। চুরি করার টাকা হয়তো আওয়ামী লীগের অনেক নেতাদের আছে, বিএনপির অনেক নেতাদের আছে, অনেক ব্যবসায়ীর আছে, কিন্তু ইউনূসের পয়সা ইন্ডিভিজুয়াল, তার নিজের পয়সা, এবং নিজের সে কামাই স্মার্ট। আমি তো মনে করি এটা খুবই স্মার্ট। এবং কথার প্রেক্ষিতে কথা আসে, একটি কথা বলে ফেলে। এই যে দেখেন, আন্দোলনের পরে উনি এসে দায়িত্ব নিল, শেখ হাসিনা ওনার প্রতি যা করেছিল পুরাটার প্রতিশোধ তিনি নিয়ে নিলেন। প্রায় 700 কোটি টাকার ট্যাক্স মাফ হলো, আদম লাইসেন্স পাওয়া গেল, ইউনিভার্সিটি বিশাল পাওয়া গেল, জমি সম্পত্তি। দুদুকে মামলা ছিল, সেই মামলা উঠে গেল। ওনার কাজ তো উনি করে ফেললো। ওনার দরকারটা কি? ওনার তো আর কোনো কিছুর দরকার নাই। এবং ইউনুস কিন্তু একটা ভালো চাকরি পাইছে। আচ্ছা, কোন এই বয়সে 84 বছর বয়সে এমন সুন্দর, এমন রাজকীয় রাজার, রাজকীয় মানে কি, কিন্তু রাজাই আমাদের, এই যে রাজার পাঠ করতেছেন, ওনার তো কিছু করতে হয় না, শুধু চিন্তা করতে হয় কখন কি বলতে হবে, কি করতে হবে, কিভাবে মেটিকুলাস ডিজাইনকে কার্যকরী করতে হবে, কখন বলতে হবে আমি পদত্যাগ করব, কখন বলতে হবে আমার 5 বছর থাকা উচিত, কখন বলতে হবে আরে ঈদগাহ মাঠে নামাজ পড়তে গিয়ে জনগণ আমাকে বলছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল 2029 পর্যন্ত, এই পর্যন্ত আপনি দেখেন, তো সব এনভায়রনমেন্ট উনি তৈরি করতে জানে। আর ওই যে রবীন্দ্রনাথের কবিতা, রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। রাজা একটু একটু বলে, আর পরিষদ দল এটাকে নিয়ে হরে কৃষ্ণ কীর্তন শুরু করে।
হরিবোল হরিবোল। এই যে মচ্ছ রাজনীতির, এবং এই যে ডিজাইন, আমি বারবার এই কথাটা বলি কেন, আমাদের এই পুরা আন্দোলনটা ছিল এই মেটিকুলাস ডিজাইনের আন্দোলন। আন্তর্জাতিকভাবে এই আন্দোলনের শুরু কিন্তু পশ্চিম থেকে, পূর্ব থেকে না, উত্তর থেকে, দক্ষিণ থেকে না, পশ্চিম থেকে, পশ্চিমের শেষ সীমান্ত থেকে, এই যুক্তরাষ্ট্র থেকে, এই আমেরিকা থেকে, এই নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন, এই ট্রায়াঙ্গেল সিচুয়েশন থেকে এই আন্দোলন শুরু। আপনারা জানেন আমাদের এই মহামনীষী ডক্টর ইউনূস, তিনি কিন্তু জীবনের সিংহভাগ বিদেশেই কাটিয়েছেন, এবং ওখানে তিনি বিদেশেই থাকতে চান। উনি উনি ওনার ড্রেস দেখছেন, কাঠি বাঙালি ড্রেস। আমি কিন্তু ওনার ড্রেসটাকে খুব পছন্দ করি। এই যে আমি বাঙ্গাল, টাই পরলেই যে আমি ইংরেজ হব না, এটা ডক্টর ইউনূস প্রমাণ করেছে। এবং এই ডক্টর ইউনূসের এই ড্রেসটার জন্য ওনাকে আমি শ্রদ্ধা করি। প্রকৃতই বাঙালি ড্রেস, ইংরেজ সাজার নাটক নেই। তিনি বোধহয় ভালো করেই বুঝেন টাই পরলে ওনাকে বাঘ মনে হবে না, ওনাকে বিড়ালেই মনে হবে। তাই উনি ওনার নিজের ব্রেনটিকে খুব ভালো করেই খাটিয়েছেন। তিনি জানেন তার ব্র্যান্ড এটা তৈরি করতে হবে, এবং ওয়েস্টে এটাই পপুলার হবে পশ্চিমা বিশ্বে। পশ্চিমা বিশ্বের লোকজন আমরা টাই পরলে পরে আমাদেরকে একেবারে আদর করবে, দুধ ভাত দিবে, ঠিক না। এটা আমাদের এই অশিক্ষিত, অর্ধশিক্ষিত, আর কিছু অশিক্ষিত যারা শিক্ষিত পণ্ডিত যারা জেগে ঘুমায়, ওরা ওইটা ভাবে। ওরা মনে করে টাই পরলেই ইংরেজ হয়ে গেল। আরে বাবা, টাই পরলে ইংরেজ হয় না। টাই পরে অভিনয় করা যায়। বাঙালি জাতিকে তার পরিচয় দিতে হলে তার বাঙালি ড্রেসেই মানানসই মনে হয়। কাজী নজরুল ইসলাম তাই করতেন, তাই পড়তেন না। মাইকেল মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে প্যারিসে থেকে টাই পরেছেন, বাঙালি ড্রেস কিন্তু তিনি ভুলেননি। রবীন্দ্রনাথ ধুতি পরে লন্ডনে ঘুরেছেন। অনেকগুলি কথা বললাম এই কারণে যে এইটাই ডক্টর ইউনূসের সবচেয়ে বড় গুণ, যেটা আমি পেয়েছি। আপাত মস্তকে তিনি, ড্রেসে অন্তত বাঙালি, ভিতরে কিন্তু তিনি বাঙালি না। ভিতরে তিনি মুসলমানও কিনা আমার সন্দেহ হয়। তবু এই পর্যায়ে যাওয়ার দরকার নেই। উনি মুসলিম পরিবারেই তো ওনার জন্ম। যদিও অনেক কথাবার্তা বাংলাদেশের কাগজপত্রে বা বাংলাদেশের টিভি টক শোতে অনেক কথাবার্তা শোনা যায়, আমি সেদিকে যাচ্ছি না, আমার যাওয়ার দরকার নেই। মেটিকুলাস ডিজাইন শুরু কোত্থেকে, কোত্থেকে আগে বলছি, নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন, এই আমেরিকান সয়েল থেকে, আমেরিকার মাটি থেকে। নায়ককে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ছাত্রদের মাঝে এই 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 পিক করা এবং তাদেরকে দিয়ে গড়ে তোলা, সেখানে নায়ককে মাহফুজ, বা মাহফুজের সাথে এই যে সার্জিস সার্জিস কি জানি নাম, আব্দুল্লাহ, এই সমস্ত, এই পোলাপানগুলি কেন করবে না ভাই? এই সমস্ত গরিব পোলাপান যাদের 10 টাকা পকেটে ছিল না, ওদের কাছে যদি ডলার থাকে, ওদের যা যা চাহিদা, ওদের 3-4 বছর ওদের যা চাহিদা, ওদেরকে এমন ভাবে মগজ ধুলাই করা হয়েছে, ওদের যা চাহিদা সব তাদেরকে করতে দেওয়া হয়েছে। এভরিথিং, ওয়ান টু অল। যারা ছাত্ররা ইনভলভ ছিল, সকলকে অন্যরকম ভাবে টেক কেয়ার করা হয়েছে। আমেরিকাতে বলে টেক কেয়ার, টেক কেয়ার অফ ইউ, মানে আমি দেখবো। ওই যে আমাদের দেশে মস্তান ভাইরা বলে না, আরে বড় ভাই চিন্তা করেন না, আমি ছোট ভাই আছি, আমি তো মস্তান, আমি দেখবো আপনাকে। বা বড় ভাই ছোট ভাইকে বলে, "আরে ছোট ভাই চিন্তা করিস না, আমার বড় ভাইয়ের কথা বলিস, সব ঠিক হয়ে যাবে।" এটাই তো আমাদের বাংলাদেশের সংস্কৃতি। এক্স্যাক্টলি এইভাবেই ছাত্রগুলির মাথা নষ্ট করা হয়েছে। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে পড়ায় নাই। সে কি পড়াবে? সে
সে তো টু মাচ বিজি রাজনীতি নিয়ে, কিভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করবে, কিভাবে ভারত বিরোধিতা শুরু করবে। তার কাজ হলো ওইটা। সে কি করবে? সে কি আইন শিখাবে ছাত্রদেরকে? একটি মানুষ যদি এত কুচক্রী হয়, সে ছাত্রদেরকে আবার শিখাবেটা কি? আমি তো আইনজীবী না, এটা আমি তো মনে করি তার থেকে বেশি আইন আমি বুঝি। আইনজীবী হওয়ার জন্য তার মতো আমার ডিগ্রি নেওয়ার তো দরকার নেই। সে তো পড়াশোনা করাই নাই, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, সে জাহানারা ইমাম দিয়ে শুরু করছে। কোথায় যায় না ভাই? সে জাহানারা ইমাম দেয়া শুরু করছে, আর এখন ইউনুস পর্যন্ত আসছে, এবং জামাতিদের বন্ধু সেজেছে। সে রাতে নাকি কাঁদে। শেখ হাসিনা জামাতিদেরকে যে ফাঁসি দিয়েছিল, তার জন্য জামাতের লোকেরা না যতটুকু কাঁদে, তার চেয়ে বেশি কাঁদে আসিফ নজরুল। এই দুঃখ, ওই বেদনা সে এই মেটিকুলাস ডিজাইনের চক্রে ঢুকে ডক্টর ইউনূসের অন্যতম প্রধান পরামর্শদাতা হয়ে দাঁড়ায়। তার সঙ্গে তো অন্যরা আছে, অনেকদিন নাম বললাম। কোথায় থেকে টাকা আসলো ভাই? টাকা কোত্থেকে আসলো? বলুন। চাঁদাবাজি, দোকান থেকে চাঁদাবাজি নিয়ে পয়সায় বিপ্লব হয়নি। ওই টুকায়ের মতো পয়সা তুলে ঢাকার রাস্তায় ছিনতাই করে ওরা বিপ্লব করে নাই। ওদের পকেটে পয়সা দেওয়া হয়েছে, জামাতের অনেক পয়সা। বাংলাদেশের অর্থনীতি কার হাতে নিয়ন্ত্রিত এখন? প্রশাসন কার হাতে নিয়ন্ত্রিত? বলার অপেক্ষা রাখে? এটা হলো অর্থের দেশীয় সোর্স, যেটা সেটা। বিদেশি সোর্স কোথায় খুব ভালো জানেন আপনারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 21শে জানুয়ারি দায়িত্ব, দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পরে কয়েক সপ্তাহ পরেই তো, সম্ভবত ফেব্রুয়ারির দিকে বোধহয়, কি বলছিল? $29 বিলিয়ন বাংলাদেশকে দেওয়া হয়েছিল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জের জন্য, এবং সেটা একটি প্রতিষ্ঠান যে যে দুইজন মানুষ মাত্র নিয়ন্ত্রিত করত। তারপর ডক্টর ইউনূসের পয়সা, ওই পয়সা কোথায়? ইউনূস কি পয়সা ডালে নাই? ইউনূস জানে যে আমি শেখ হাসিনার প্রতিশোধ নিব, আমি পয়সা ছাড়া হবে? ইউনূসকে পয়সা ডালতে হয়েছে। পয়সা যেমন ঢেলেছে, পয়সা পেয়েও গেছে। চিন্তা করতে পারেন, আমেরিকার প্রেসিডেন্টের নিজের মুখের কথা, বাংলাদেশকে $29 মিলিয়ন মঞ্জুর করেছিল বাইডেন প্রশাসন, এবং সেই পয়সা কোথায় গেছে সেটাও সে এক্সপ্লেন করলো। একটি কোম্পানি দুইজন কাজ করে। তো ওই পয়সা কোথায় গেল ভাই? ওই পয়সা বাংলাদেশে কিভাবে আসলো? শুনেন, পয়সা আসলো এনজিওর মাধ্যমে। এই যে উপদেষ্টাগুলি আছে এনজিওতে, এনজিও মার্কা, ভাই আপনাদেরকে আরেকটা কথা বলি। এই যে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন, আপনি আমলাদের কথা বাদ দেন, সেনাবাহিনীর জেনারেলদের কথা বাদ দেন, এই যে ইউনুসের চারিপাশের লোকগুলি কারা? এরা কি আমাদের এই বৃহত্তর সমাজের? নো। অধিকাংশ বিদেশ থেকে আসছে। আর দেশে 6 মাস দেশে থাকে, 6 মাস বাইরে থাকে, এরকম এনজিওর মালিকগুলি, এরা হলো ইউনুসের চারিপাশ ঘিরে রেখেছে। আর জামাত, জামাতের বাংলাদেশে ক্ষমতায় নাই কে বলছে? এখন বাংলাদেশের জামাত ক্ষমতায়। আচ্ছা, 5 তারিখে শেখ হাসিনা বিদায়ের পরে সন্ধ্যায় আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রথম কাকে ফোন করেছিল? জামাতের আমির শফিকুল ইসলাম, ডক্টর শফিকুল ইসলাম সাহেবকে। উনি নিজে বলছে যে আমার ফোন নাম্বার তো ওনার কাছে তাহার কথা না। তো আমাকে ভাব, উনি আমার ফোন নাম্বার জোগাড় করছে এবং আমাকে ফোন করছে, আমি গেছি। সোজা হিসাব তো জামাতে সরকার পরিবর্তন হয়েছে, ছাত্ররা সরকার পরিবর্তন করছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকার হোক আর অন্তর্বর্তীকালীন সরকার হোক হবে, ওইখানে সেনাপ্রধানকে, জামাতের প্রধানকে করতে হবে কেন? হয়তো তিনি বিএনপিরও কয়েকজনকে বলছে, কিন্তু জামাতের তাদেরকে বলতে হবে, ছাত্রদেরকে বলছে। বিএনপির কয়েকজনকে বলছে আমি জানি না, কিন্তু ছাত্রদেরকে তো বলছে। তো কি কারণে জামাতের আমিরকে কি কারণে বলতে হবে? জামাতের আমির তাহলে এটা পার্ট না, আন্দোলনের পার্ট, মেটিকুলাস ডিজাইনের পার্ট। সেই হিসাবে এখন, এখন জামাত আগে ইলেকশন ইলেকশন, এখন ইলেকশন দরকার নাই, সংস্কার করে ইলেকশন করতে হবে, সেগুলিও বলা যাবে পরের কথা। তো জামাত
ক্ষমতা। ইলেকশন হলে 25টা 40টা সিট নিয়ে জামাতে ওখানে খবরদারি করার চেয়ে এখন যে খবরদারি করতেছে সেটা শতগুণ বেটার। ইলেকশনের দরকারটা কি? এই সমস্ত ভবঘুরে রাজনীতিবিদ, এই যে একজন আছে, এটা ফুহাদ, ব্যারিস্টার ফুহাদ বা এবি পার্টি, এই সমস্ত লোকজন, এরা কি মেম্বার ইলেকশন করে পাশ করতে পারবে বাংলাদেশে? এই জন্য এরা পিআর সিস্টেম চাচ্ছে, সংসদে যেতে চায়, বক বক করতে চায়, খবরদারি করতে চায়, রাষ্ট্রপতির উপর, সেনাবাহিনীর উপর খবরদারি করবে তারা। তারা দেশের বিপ্লব ঘটিয়েছে। যে এই যে বলছিলেন যে যে এইগুলি হলো মেটিকুলাস ডিজাইনের পার্ট। এইভাবেই আমেরিকার পয়সা। আচ্ছা ভাই, এই যে ট্রাম্প বলল, এই 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 বিষয়টা নিয়ে কিন্তু খুব একটা বেশি কথাবার্তা, লেখালেখি, পত্রপত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু আসেনি। সন্ধ্যা একেবারে সন্দেহাতীত ভাবে সবাই এই ব্যাপারটাতে নীরব। এই যে বাস্টার্ড পিনাকি প্যারিসে বসে আছে, একটি কথাও কয় নাই। সেও পার্ট। পয়সা ছাড়া সে কথা বলে না। গুগলের পয়সা, ইউটিউবের পয়সা, ফ্রান্স সরকারের পয়সা, তার পয়সা চাই। প্রিয় দর্শক, আপনারা শুনছেন রতন তালুকদার লাইভ, নিউ ইয়র্ক থেকে। মেটিকুলাস ডিজাইন শুরু হলো অন্দরে। আমাদের তৎকালীন সরকার এত আনপপুলার হয়ে ওঠে, জনগণের থেকে এতভাবে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়ে, শেখ হাসিনা নিজেও হয়তো জানতেন না এবং বা তাকে জানতে দেওয়া হয়নি, সেটা তাদের দলের ব্যাপার। সে উনি উনার অসহনীয় দুঃশাসন, দেশের মানুষ হাঁপিয়ে উঠছিল। যে কারণে কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলনের রাস্তায় নেমেছিল। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখন ওরা আসছে, আন্দোলন করছে তো পুরা ছাত্র সমাজ। কজন নেতা আমাদেরকে সব বোকা বানাতে চায়। নেতাগুলো কিন্তু বেরিয়ে এসছে, ওই যে চাল না দিয়ে ছেকে থেকে 5-6 জনকে বের করে নিয়ে আসছে। আর বাকিগুলি, অনেকে অনেকে ঘুম পাওয়া যাচ্ছে না, কে মারলো ওদের, ওরা কোথায় গেল? অনেকে ভিন্ন, যেমন ছাত্র ইউনিয়নের ছেলে ছিল, মুগ্ধ ছিল, মুগ্ধকে কে মারছে, কোথায় ইনভেস্টিগেশন? এই যে বিপ্লব হলো, সেই বিপ্লব দেখুন, আমি একটি কথা বলি, এটা সবসময় আমি আমি অনেক জায়গাতে সেটা বলছি, যে আন্দোলন, বিএনপি কিন্তু ভয়াবহ আন্দোলন করেছে 14 বছর, কিন্তু সরকারকে কাজ করতে পারে নাই কেন? বিএনপি কিন্তু মানুষ মারে নাই। এই আন্দোলনের এই মেটিকুলাস ডিজাইনের প্রধান কাজটাই ছিল, তাদের প্ল্যানটা ছিল, যেটা আমি অনুমান করতে পারি, যাদের প্ল্যানটাই ছিল স্কেজুয়ালিটি, মানুষ মারো, পুলিশ মারো, ছাত্রদেরকে মারো, সাধারণ মানুষকে অ্যাটাক করো। ছাদের উপরে শিশু খেলতেছে, সে শিশুর উপরে গুলি পড়ে কিভাবে? নিচ থেকে গুলিকে, হেলিকপ্টার থেকে ছাদের উপরে গুলি গুলি করা করা করছিল পুলিশে, সেটার প্রমাণটা কি? কয়েকটি শিশু মারা গেছে, কত মায়ের বুক খালি হয়েছে। এবং এই যে মানুষ মারা গেল, তারা যখন তারা বুঝতে পারছে যে মানুষ মারার কারণেই সরকারকে পতন হতে হবে, এবং হয়েছেও তাই। এটাই ছিল মেটিকুলাস ডিজাইনের অন্যতম প্রধান এজেন্ডা। আপনি যদি 1 2 3 4 5 এরাকে বলেন যে 1 নম্বর কি, 2 নম্বর কি, 3 নম্বর কি, 4 নম্বর কি, হোক ইন্ডিভিজুয়াল আর ইস্যু, আপনি দেখবেন সব চক্রাকারে ঘুরতেছে একই জিনিস। অর্থের যোগানদার, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা, এবং এগুলি খুব সিক্রেটলি হয়েছে ভাই। তাই যদি না হবে, কোটা আন্দোলন পতন আন্দোলনে যায় কিভাবে? কোর্ট 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 তো মেনে নিয়েছিল, শেষ অব্দি শেখ হাসিনাও মেনে নিয়েছিল। শেখ হাসিনার অনেক নির্বুদ্ধিতা আছে, ক্ষমতার মোহ, ক্ষমতার দম্ভ, সীমাহীন দুর্নীতি আওয়ামী লীগকে পথে বসিয়েছে, শেখ হাসিনাকে পথে বসিয়েছে। কিন্তু এই যে আন্দোলন, কোটা আন্দোলন, কোটা থেকে সংস্কার আন্দোলন, সংস্কার থেকে এক দফা, এক দফা থেকে আজকে কি সংস্কার হলো ভাই 1 বছরে? কোথায় সংস্কার হয়েছে? শেখ হাসিনার আমলের চেয়ে কোন অংশে
আজকে আপনি ভালো বলবেন বা কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তা শেখ হাসিনার সময়কেও পর্যন্ত হার মানায়। শেখ হাসিনাকে অভিযুক্ত করি আমরা কেন? আমরা কথা বলতে পারিনি। শেখ হাসিনা আমাদের হাতে স্বর্গ এনে দিবে, ব্যস্ত এনে দিবে, এতে আমরা সন্তুষ্ট নই। আমরা কথা বলতে চাই, আমরা ভোট দিতে চাই। আমাদের কথা বলা এবং ভোট দেওয়া শেখ হাসিনা হরণ করেছিলেন। সেটাই শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। আওয়ামী লীগের বিপর্যয়, মুক্তিযুদ্ধের চেতনার বিপর্যয়। প্রিয় দর্শক, যা বলছিলাম, সেই যদি হবে মেটিকুলাস ডিজাইনের আন্দোলন, আপনাদের নিশ্চয়ই একটি কথা মনে আছে, আন্দোলন 3 তারিখ কিন্তু বলেছিল একদিন গ্যাপ দিবে, একদিন ছুটি। কিন্তু হুজুররা কিন্তু, বাইরের হুজুররা কিন্তু বলছে না না, গ্যাপ দেওয়া যাবে না, কন্টিনিউ। কারণ গ্যাপ দিলে হয়তো দৃশ্যপট চেঞ্জ হয়ে যেত, সিনারিওটা চেঞ্জ হয়ে যেত। তখন কিন্তু গ্যাপ দেয়নি। গ্যাপ না দিয়ে ছাত্ররা আবার আন্দোলনকে কন্টিনিউ করলো। পরিণতি 5 তারিখে যা হওয়ার তাই হয়েছে। আজকে জুলাই বিপ্লবের পুরা 1 বছর হলো। শেখ হাসিনার বিদায়েরও 1 বছর হবে, আর কয়েক সপ্তাহ বাকি। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? প্রিয় দর্শক, আগামীকালকের মেটিকুলাস ডিজাইন পর্ব 3, সেখানে আরো বিস্তৃত জানতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ।